মায়া ফান্ডামেন্টাল কোর্সের এটি হচ্ছে তৃতীয় পর্ব। এই পর্বে আমরা মায়ার ডুপ্লিকেট কমান্ড সম্বন্ধে জানবো এবং আরও কয়েকটি টুলসের ব্যবহার দেখব। আমরা গত পর্বে দেখেছিলাম যে ভিউপোর্ট নেভিগেশনটা কী করে করতে হয়। আমি আরেকবার একটু রিপিট করছি। যেমন এই হচ্ছে মায়ার ভিউপোর্টগুলো। এই ভিউপোর্টের যে কোনো একটা ভিউপোর্টের উপরে কার্সর নিয়ে গিয়ে, যেমন পার্সপেক্টিভ ভিউপোর্টের উপরে কার্সর নিয়ে যদি আমরা স্পেস বারে দ্রুত চাপ দিয়ে ছেড়ে দিই, অর্থাৎ স্পেস বার ট্যাপার করি, তাহলে এই ভিউপোর্টটা ম্যাক্সিমাইজ হয়। আবার যদি স্পেস বারে চাপ দিয়ে ছেড়ে দিই তাহলে এটা মিনিমাইজ হবে। এভাবে যে কোনো ভিউপোর্টের উপর কার্সর নিয়ে আমরা যদি স্পেস বারে দ্রুত চাপ দিয়ে ছেড়ে দিই, অর্থাৎ স্পেস বার ট্যাপার করি, তাহলে এই ভিউপোর্টটা ম্যাক্সিমাইজ হবে, আবার মিনিমাইজ হবে। তো এটা আমরা গত পর্বে দেখেছিলাম। আরও যে বিষয়গুলো আমরা দেখেছিলাম সেটা ছিল যে আমরা এই ভিউপোর্টটিকে সহজে নেভিগেট করতে পারি। নেভিগেট করার জন্য আমাদের কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে রাখতে হয়। পিসির ক্ষেত্রে অল্টার, আর ম্যাকেন্টোশে এটা হবে অপশন। যাই হোক, আমরা অল্টার বাটনটা প্রেস করে মাউসের লেফট বাটন যদি আমরা প্রেস করি তাহলে আমরা কিন্তু ভিউপোর্টটাকে এভাবে ঘুরিয়ে দেখতে পারি। আচ্ছা, আর অল্টার বাটন প্রেসড অবস্থায় আমরা যদি মাউসের মিডল বাটন প্রেস করি তাহলে ভিউপোর্টটাকে আমরা প্যান করতে পারি ডানে বামে বা উপরে নিচে। একইভাবে আমরা যদি অল্টার বাটন প্রেসড অবস্থায় মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে ভিউপোর্টকে জুম ইন এবং জুম আউট করতে পারবো। যদিও এটা আমরা স্ক্রল দিয়েও ভিউপোর্টটাকে জুম ইন জুম আউট করতে পারি। তারপর আমরা দেখেছিলাম যে কিভাবে ক্রিয়েট মেনু থেকে আমরা নার্ভস প্রিমিটিভ সাবজেক্টগুলো ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি এখানে ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখেন নার্ভস প্রিমিটিভস। যদি আমাদের এই ইন্টারেক্টিভ ক্রিয়েশন যদি আনচেক থাকে অপশনটা, তাহলে আমরা যে কোনো প্রিমিটিভস সাবজেক্টের উপর ক্লিক করলে, যেমন স্ফিয়ারে ক্লিক করলে স্ফিয়ারটা আমাদের ভিউপোর্টের মাঝে তৈরি হবে। আর এই স্ফিয়ারটিকে যদি আমরা একদিকে সরিয়ে রাখতে চাই তাহলে আমরা মুভ টুল অ্যাক্টিভ করে মুভ টুল দিয়ে এদিকে সরিয়ে রাখতে পারি। এখানে হচ্ছে মুভ টুল, এই যে টুল বক্স। তবে আমরা এখানে একটা হটকি ইউজ করতে পারি শর্টকাট, সেটা হচ্ছে ডব্লিউ বাটনে প্রেস করলে আমাদের মুভ টুলটা অ্যাক্টিভ হবে। তারপর এটা এক্স ওয়াই জেড RGB যে কোনো একটা এক্সিস বরাবর আমরা এটাকে সরিয়ে রাখলাম। আবার যদি আমরা এখানে ক্রিয়েটে যাই এবং পলিগন প্রিমিটিভস থেকে এখানে আমরা ধরেন স্ফিয়ার চুজ করি, এটা হচ্ছে পলিগন স্ফিয়ার আর এটা হচ্ছে নার্ভস স্ফিয়ার। দুইটার মধ্যে একটা গঠনগত একটা পার্থক্য আছে, বাহ্যিকভাবে তেমন কোনো পার্থক্য নাই। তো যদি আমি এখানে পলিগন স্ফিয়ারটা ক্রিয়েট করি, এখানে ক্লিক করলে দেখুন এই হচ্ছে পলিগন স্ফিয়ার। আমরা এভাবে যদি দেখি অ্যাকচুয়ালি দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, বাট যখন আমরা তাদের ওয়্যার ফ্রেম মোডে এভাবে দেখব, এটা এখন শেডেড মোডে আছে। এখানে আমি আরও কয়েকটা হটকি সম্বন্ধে বলতে চাচ্ছি। যেমন আমি এখানে যদি 4 বাটনে প্রেস করি তাহলে কিন্তু অবজেক্টগুলো আমরা ওয়্যার ফ্রেম মোডে দেখব, আর 5 প্রেস করলে এটা শেডেড মোড। ওকে, তো আপনারা মনে রাখবেন 4 হচ্ছে ওয়্যার ফ্রেম মোড আর 5 হচ্ছে শেডেড মোড। এটা আমরা কিবোর্ড থেকে 4, 5 প্রেস করে ওয়্যার ফ্রেম এবং শেডেড মোডের মধ্যে যা আশা করতে পারি। এই যে 4 ওয়্যার ফ্রেম, 5 শেডেড। তো ওয়্যার ফ্রেম মোডে যখন আমরা আছি তখন আমরা দেখছি যে এদের গঠনে একটা পার্থক্য আছে। অ্যাকচুয়ালি নার্ভস হচ্ছে একটা তল দিয়ে তৈরি, পুরোটা একটা তল। এখানে এই যে নার্ভস স্পেয়ারটা সিলেক্ট অবস্থায় লক্ষ্য করুন যে প্যানেল বক্সে কিন্তু এখানে তার নাম শো করছে, যেমন নার্ভস স্পেয়ার 1। আর এখানে ইনপুটের মধ্যে মেক নার্ভস স্পেয়ার, এটাতে ক্লিক করে এক্সপান্ড করলে আমরা এই যে নার্ভস স্পেয়ারের সাথে যুক্ত যে প্যারামিটার্সগুলো, সেই প্যারামিটার্সগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই প্যারামিটার্সের মধ্যে যেমন এখানে তার রেডিয়াস আছে, আমরা চাইলে রেডিয়াসের মান যদি একটু বাড়িয়ে দিই, যেমন 1-এর পরিবর্তে 2 লিখলে এটা বড় হবে। এভাবে আমরা রেডিয়াস মানে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে তার এই সারফেস পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্ব হচ্ছে তার রেডিয়াস। এটাকে আমরা কম বেশি করে স্পেয়ারের সাইজ বড় ছোট করতে পারি। এই কাজটা করার জন্যে এখানে তো আমরা লিখে করতে পারি, আর এটাকে আমরা একটা এখানে ভিউপোর্টেও যেমন এই ভ্যালুটাকে যদি আমরা গ্র্যাজুয়ালি এর মান বাড়াতে বা কমাতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। রেডিয়াসটা সিলেক্ট অবস্থায় মাউসের মিডল বাটন প্রেস করে, এই যে আমি মাউসের মিডল বাটন প্রেস করলাম, প্রেস করলে দেখেন আমাদের কার্সরটা চেঞ্জ হচ্ছে, দুই দিকে দুটো অ্যারো আসছে। এই অবস্থায় যদি আমি এই মাউসটাকে ডান দিকে ড্র্যাগ করি তাহলে লক্ষ্য করুন রেডিয়াসের মান বাড়ছে, আর যদি এটাকে বাঁ দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এই রেডিয়াসের ভ্যালু কমছে। এভাবে আমরা এটাকে পুরো ভিউপোর্টের যে কোনো জায়গায় কার্সরটা রেখে আমরা অতি দ্রুত এভাবে গ্র্যাজুয়ালি
এই রেডিয়াসের মান বা যে কোনো প্যারামিটারের মান আমরা কম বেশি করতে পারবো। তো এটা অনেক সফটওয়্যার এখানে স্পিন একটা অপশন থাকে, স্পিন ম্যানিপুলেটর টাইপের, যেটা দিয়ে আমরা এটা ভ্যালু চেঞ্জ করতে পারি, কম বেশি করতে পারি। বাট মায়াতে আমরা সহজেই এখানে এই যে কোনো একটা প্যারামিটার সিলেক্ট করে ভিউপোর্টে এই কাজটি কিন্তু আমরা করতে পারবো। ওকে, আবার এখানে লিখেও করা যায়, সেটা তো আমরা দেখলামই। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে এটা অ্যাকচুয়ালি নার্সের, এটা হচ্ছে পুরোটাই একটা তল। এখানে দেখেন স্টার্ট সুইপ, এন্ড সুইপ কোথা থেকে শুরু হয়েছে। আমরা যদি স্টার্ট সুইপটা চেক করে মাউসের মিডল বাটন ড্র্যাগ করি, তাহলে দেখেন ড্র্যাগ করে ভ্যালুটাকে আমরা চেঞ্জ করছি 360 ডিগ্রির দিকে। এই যে পুরোটা একটা তল। কিন্তু আমরা যদি এখানে পলিগন স্ফিয়ারের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে পলিগন স্ফিয়ার অ্যাকচুয়ালি অনেকগুলো ছোটো ছোটো তলের সমন্বয়ে তৈরি। এখানে আমরা আরেকটা হটকি সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে এফ ফর ফোকাস। এখন এটা সিলেক্ট অবস্থায় আমি যদি এফ বাটনে প্রেস করি কিবোর্ড থেকে, এফ বাটনে প্রেস করলে কি হবে, আমরা যদি এখানে এফ বাটনে প্রেস করি তাহলে লক্ষ্য করুন যে এটা কিন্তু আমাদের ভিউপোর্টের মাঝে বড় হয়ে চলে আসলো। এটাকে আমরা এখন বড় সাইজে দেখতে পাচ্ছি। এফ প্রেস করার ফলে এফ হচ্ছে ফোকাস। এবার বাইরে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করি, এবং আমি যদি যেমন আরেকটা স্ফিয়ার আমার ছিল, এই দুইটা স্ফিয়ারকেই যদি আমি ভিউপোর্টের মাঝে আনতে চাই, এটা অনেকটা জুম এক্সটেন্সের মতো, জুম এক্সটেন্স হল, আমি জুম আউট করে সব কিছুকেই ভিউপোর্টের মাঝে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে আমার এ বাটনে প্রেস করতে হবে। এ বাটনে প্রেস করলে লক্ষ্য করুন যে এখানে দুইটা স্ফিয়ারই কিন্তু ভিউপোর্টের মাঝে চলে এসছে। তো পলিগন স্ফিয়ারটা অসংখ্য ছোট ছোট তলের সমন্বয়ে তৈরি। এই তলগুলোকে আমরা আলাদাভাবে, একটা তল চাইলে আমরা ডিলিটও করে দিতে পারি। যেমন রাইট বাটন ক্লিক করে যে ফেস, আমরা যদি ফেস চুজ করি, যে কোনো একটা ফেস, এইগুলো একটা ফেস, একটা তল, এটাকে চাইলে আমরা এইভাবে ডিলিটও করতে পারি। ওকে, তো এগুলো খুবই প্রাথমিক বিষয়, বাট এই জিনিসগুলো আমাদের মনে রাখাটা জরুরি। এবার আমরা যদি অন্য আরেকটা অবজেক্ট তৈরি করি, আমরা একটু ডুপ্লিকেট কমান্ড সম্বন্ধে এখানে জানবো। এই দুটো স্পেয়ার এভাবে সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন ধরা যাক আমরা কিবোর্ড, এই যে এখানে মেনু থেকে, মেনুর ক্রিয়েট থেকে আমরা পলিগন প্রিমিটিভস একটা কিউব তৈরি করি। এখানে আমাদের একটা কিউব তৈরি হলো। কিউবটাকে আমরা মুভ করতে পারছি। এটাকে যদি আমি বড় করতে চাই এর আকার, তাহলে আমাদের তার ইনপুটের যে ভ্যালুটা দিতে হবে, কারণ তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। আমরা যদি এখানে দেখি যে ইনপুটের মধ্যে পলি কিউবে গেলে এখানে আমরা তার যে প্যারামিটার্সগুলো পাবো, সেই প্যারামিটার্স হচ্ছে উইথ, হাইট অ্যান্ড ডেপথ। এগুলো সব বাই ডিফল্ট 111 আছে। আর এখানটায় যদি এটা একটা ইউনিটে আছে, এটা কোন ইউনিটে আছে আমরা দেখবো। এটা মায়াতে বাই ডিফল্ট এই ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার, মানে সিজিএস পদ্ধতিতে সেট করা থাকে। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তো এটা সেন্টিমিটারে আছে। এটা আমরা সেটিংসে যে এটা আমি পরে দেখাই দেবো যে এটা ইউনিটটা আমরা কীভাবে সেট করতে পারি। আমরা চাইলে যে কোনো ইউনিটে এটাকে নিয়ে আসতে পারি। তো যাই হোক, এটা বাই ডিফল্ট এখানে এরকম আছে। আর এই যে এখানে পলিকিউব, তার এই যে চ্যানেল বক্সে এই ভ্যালুগুলো, যেমন ট্রান্সলেট, তার XYZ তার অবস্থানটা ইন্ডিকেট করছে। এটা হচ্ছে এখানে মূলবিন্দু বা অরিজিন, সে অরিজিন থেকে কতটুকু দূরে আছে। এটা এক্স এক্সিসের দিকে, সে এই যে এই জেড এক্সিসের দিকে, জেডের এটা হচ্ছে প্লাস, লেফটের দিকে হচ্ছে প্লাস জেড। তো জেডের ডান দিকে অর্থাৎ মাইনাসের দিকে এতটুকু দূরে আছে, -4.451। আমরা যদি এখানে এটাকে 0 করে দিই তাহলে এটা মূল বিন্দুতে ব্যাক করবে। 0 লিখে এন্টার করলাম, এটা কিন্তু একেবারেই মূল বিন্দুতে চলে আসে। এখন আমরা যদি এটার দৈর্ঘ্য প্রস্থ একটু বাড়াতে বা কমাতে চাই, তাহলে কি করব? ইনপুটে যে আমরা এর মানগুলো, যেমন তার উইথ 1 আছে, আমরা যদি এখানে 2 লিখে দিই, এদিকে 2 হলো। বা তার হাইট যদি আমরা বাড়াতে চাই, সে 5, হাইটটা বেড়ে গেল। এভাবে কিন্তু আমরা তার মান চেঞ্জ করতে পারি। এটা একটা ওয়ে। এই ভ্যালুগুলো আমি এটা এইভাবে সিলেক্ট করে 1 লিখে এন্টার করছি, আবার আগের অবস্থায় চলে আসে। আচ্ছা, এখন এখানে যদি আমি আর বাটনে প্রেস করি তাহলে স্কেল টুলটা অ্যাক্টিভ হবে। আর ফর স্কেল, এটা আমরা গত পর্বে দেখেছিলাম। আর ফর স্কেল, তার আগে এটাকে এফ দিয়ে আমি ভিউপোর্টের মাঝে নিয়ে আসলাম, স্ক্রল করে এটাকে জুম আউট করছি। আর ফর স্কেল, এখানে দেখেন এটা
রেড হচ্ছে এক্স এক্সিসের দিকে এটা স্কেল হবে, রেড দিকে একটু ঘোরাচ্ছি, অল্টার মাউসের লেফট বাটন দিয়ে আমি একটু ঘুরিয়ে রাখছি। আমি একটু ডিটেল আসলে জিনিসগুলো বলতে চাচ্ছি, কারণ এটা খুবই ফান্ডামেন্টাল বিষয় একদম। আমি যেহেতু বলছি যে আপনাদের ফাউন্ডেশনটা যেন স্ট্রং হয়, আমি সেই দিকটা আমি বেশি জোর দিচ্ছি, এই জন্য আমি খুব ডিটেলসে ব্যাপারগুলো বলছি। যদি আপনারা একদম পুরো বিষয় খুঁটিনাটি ব্যাপারগুলো মাথায় ঢুকিয়ে নিতে পারেন, তাহলে ভালো একটা ভিত্তি তৈরি হবে মায়া সফটওয়্যারে, এবং পরবর্তীতে আপনারা নিজেরাও অনেক দূর যেতে পারেন। কাজে এই যে আমার একদম বেসিক জিনিসগুলো বারবার রিপিট করা বা এত খুঁটিনাটি বিষয়ে শুনে আপনারা বিরক্ত হবেন না আশা করি, কারণ এটা এভাবে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ভিত্তিটা মজবুত হতে সাহায্য করবে। মায়ার সফটওয়্যারের দক্ষতা এটা আপনারা অনেক গুণ বাড়াতে পারবেন ফিউচারে। ওকে, তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, দেখেন এই যে রেড কালার, এটা অ্যাকচুয়ালি এক্স এক্সিসকে ইন্ডিকেট করে, RGB রেড গ্রিন ব্লু। তো এটা আমি যখন স্কেল টুলটা নিলাম, যেমন আমি ডব্লিউ প্রেস করলে যেমন এখানে ট্রান্সলেট মানে মুভ করার অপশনটা এসেছিল, সেখানেও কিন্তু রেড গ্রিন ব্লু আমি এই যে রেডের অ্যারোর উপরে কার্সর নিয়ে এক্স অক্ষ বরাবর এটাকে মুভ করতে পারতাম। ওয়াইয়ের দিকে মুভ করতে হলে গ্রিনের উপর, ঠিক তেমনই আর প্রেস করে যখন স্কেলটা হলো, এখন যদি আমি এটাকে এক্স এক্সিস বরাবর এটাকে লম্বা করতে চাই, তাহলে কিন্তু এই যে রেড যে লাইনটা আছে এবং এখানে ছোট্ট একটা রেড কিউব, এটা ধরে যদি আমি টানি, তাহলে এটা কিন্তু এক্স অক্ষের দিকে স্কেল আপ হলো। এবং আমরা যদি চ্যানেল বক্সে যে লক্ষ্য করি, চ্যানেল বক্সে দেখবেন যে তার এক্সের মান চেঞ্জ হয়ে গেছে। এক্সের মান এখানে 3.911, অর্থাৎ এটা এক্স এক্সিসের দিকে এত পরিমাণ এটা স্কেল আপ হয়েছে। আমি আবার এখানে যদি লিখে দেই 1, তাহলে এটা আবার আগের সেই তার অরিজিনাল অবস্থায় আসলো। আমি এটা লিখেও কিন্তু মানগুলো বড় ছোট করতে পারি, যে কোনো দিকে এইভাবে আমি এটাকে স্কেল করে বড় করতে পারি, ছোট করতে পারি, রাইট। আর কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ব্যাক করতে পারি, এটা কন্ট্রোল জেড। এখন এটাকে যদি আমি ইউনিফর্মলি বড় ছোট করতে চাই, তাহলে কিন্তু এই যে মাঝে যে ছোট্ট একটা বক্স আছে, স্কেল টুল অ্যাক্টিভ অবস্থায় মাঝের এই ছোটো বক্সের এটার উপরে যদি কার্সরটা নিয়ে আমি মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা স্কেল আপ বড় হবে, আবার ছোট হবে। এভাবে আমি এটাকে বড় ছোট করতে পারবো। তো ধরেন এটা এইভাবে বড় হয়ে গেলে এখানে দেখা যাচ্ছে যে XYZ আমরা যদি লক্ষ্য করি, XYZ এর মানগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? 2.72 প্রত্যেকটাই। এখন সবগুলো যদি আমি একবারে চাই যে চেঞ্জ করবো, একটা একটা না করে এভাবে পুরোটা সিলেক্ট করে 1 লিখে এন্টার করলাম, এটা আবার একদম আগের অবস্থায় আসলো। অথবা আমি 4 লিখে এন্টার করলাম, এটা 4 গুণ স্কেল হলো, বা 2 লিখে করলাম, এই 1, এটা আবার আমি স্কেল দিয়ে দিকে বড় করছি। এখন যদি আমি এটাকে রোটেট করতে চাই, এই বাটনে প্রেস করে এটাকে আমি রোটেট করতে পারবো যে কোনো দিকে। যেমন এখন আমি এটা এখানে সিলেক্ট করলাম, এটাকে আমি রোটেট করতে চাচ্ছি, যেমন এদিকে যদি আমি রোটেট করি, এটা হচ্ছে এক্স এক্সিসের চারপাশে রোটেট হচ্ছে। কত ডিগ্রি রোটেট হচ্ছে এখানে কিন্তু আছে, রোটেট এক্স। আমি যদি এটা 0 লিখি, আগের অবস্থায় আসলো। আমি এখানে কিন্তু অ্যাঙ্গেল লিখে এটাকে যদি একদম এভাবে খাড়া করতে চাই, তাহলে এই জায়গায় আমাকে কত লিখতে হবে? 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি, ওকে। আবার 0 ডিগ্রি লিখলে এরকম হবে। আমি এখানে লিখেও কিন্তু এটাকে আমি রোটেট করতে পারছি। ওকে, তো এগুলো খুবই বেসিক জিনিস, বাট আমাদের সবসময় দরকার হবে এই যে মুভ, তারপর রোটেট, স্কেল, হ্যাঁ, WER, এগুলো শর্টকাট এই দিয়েও আমরা এই কমান্ডগুলো অ্যাক্টিভ করতে পারি। অথবা এখানেও আছে, যেমন এই যে আমি এখন যদি W প্রেস করি, মুভ টুলটা অ্যাক্টিভ হচ্ছে, E প্রেস করলে রোটেট, আর প্রেস করলে স্কেল অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, এভাবে আমরা এটা করতে পারি। আবার এদের মান সরাসরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখান থেকে বসানো যায়। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে তার সাবডিভিশন। এই যে সাবডিভিশনগুলো এখান থেকে বাড়ানো কমানো যায়। আমি এটা সিলেক্ট করে মাউসের মিডল বাটন ড্র্যাগ করে এটাকে বড় ছোট করছি। আচ্ছা, এখন এই যে আমার যে কিউবটা আছে, এটাকে আমি ডুপ্লিকেট করব। একটা কিউব আছে, ধরা যাক এই কিউবটাকে আমি ডুপ্লিকেট করতে যাচ্ছি। তো মায়াতে ডুপ্লিকেট কমান্ডটা বেশ কাজের, এটার অনেক কাজ। এটা আমার আরেকটা টিউটোরিয়ালে আমি একদম এটার বিস্তারিত দেখাবো, ডুপ্লিকেট কমান্ড। আর আমি এমনিতেও এই লেংথ বড় রাখতে চাচ্ছি না একটা টিউটোরিয়ালের। এ ব্যাপারে আপনাদের মতামত আমি আশা করছি। আপনারা একটু আমাকে জানাবেন যে একটা টিউটোরিয়ালের লেংথ কত হলে আপনাদের জন্য সুবিধা হয়। আমি এভারেজে আমি চিন্তা করছি যে 15 থেকে 20 মিনিটের মধ্যে করে টিউটোরিয়াল রাখার জন্য। কিন্তু এমনিতে আসলে এই সফটওয়্যারগুলো অনেক বিশাল একটা সফটওয়্যার, বিস্তৃত। তো যে কারণে হয়েছে কি, যে দেখা যায় যে একটা সাধারণ একটা জিনিস
ডিসকাস করতে গেলেও 1 ঘন্টা চলে যায়, 1-1.5 ঘন্টার সময় তো অনায়াসে চলে যায় একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে কাজ করতে গেলে। সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমি একটু লেংথ বাড়াতে পারি, তাহলে আমাকে একটু জানাবেন, আমি সেভাবেই টিউটোরিয়ালগুলো তৈরি করব। তো ডুপ্লিকেট কমান্ডটা আমি ভেবেছিলাম যে এই টিউটোরিয়ালের মধ্যেই হয়তো বা আমি ডুপ্লিকেট কমান্ডটা বিস্তারিত নিয়ে আসবো, কিন্তু অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আমার, এটা হয়তো বা এখন ক্লোজ করতে হবে। এই টিউটোরিয়ালটা এখানে আমি সেভ করতে যাচ্ছি। তো একবার শুধু একটু ডুপ্লিকেট কমান্ডটা একটু দেখে নিই। ডুপ্লিকেট নর্মালি এটা Ctrl+D, অন্যান্য সফটওয়্যারেও এরকম এই কমান্ডটা আছে। Ctrl+D কমান্ড দিলেই কিন্তু আমি এটাকে ডুপ্লিকেট করতে পারছি। যখন Ctrl+D, এই কিউবটা ডুপ্লিকেট হয়ে গেছে, আমি এটাকে যে কোনো একদিকে সরিয়ে রাখলে দেখব যে এটা আরেকটা হয়ে গেছে। বাট এই যে শুধু Ctrl+D নয়, এই ডুপ্লিকেট কমান্ডের অনেক কাজ আছে, অনেক কাজ, এবং এটা আমি এর পরবর্তী ভিডিওতে এই ডুপ্লিকেট কমান্ড নিয়ে আরও বিস্তারিত ডিসকাস করব। তো একটা বিষয় হলো কি যে আমরা কিন্তু এখনও প্রথম ক্লাসের মধ্যে আছে। আমি জানি না আমাদের এই কোর্সে সম্ভবত অনেকগুলো ভিডিও হয়ে যাবে, কারণ আমি প্রথম ক্লাসে আমার মনে হয় 5-6টা বা আরও বেশি ভিডিও লাগতে পারে। আমরা যদি একটু প্রথম ক্লাসটা একটু দেখি, যে প্রথম ক্লাসে আসলে আমি চাচ্ছিলাম যে ইন্টারফেস আর ভিউপোর্ট নেভিগেশন, এইটা আপাতত একটু কিছুটা শেষ করলাম, তারপর ডুপ্লিকেট কমান্ডটা নিয়ে কাজ করব। কিন্তু এই দুটো এবং প্রজেক্ট করতে গেলে আমার হয়তো 4টা বা 5টা ভিডিওর দেখানোর প্রয়োজন পড়তে পারে। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে যদি শিখেন, আমার যেটা উদ্দেশ্য, আমি আবারও বলি যে আপনাদের এই মায়া সফটওয়্যারে আমি যে সফটওয়্যারগুলো দেখাবো, এটাতে একটা স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি করে দিতে চাই। কারণ আমি মনে করি যে এই সফটওয়্যারগুলো এত বিস্তৃত, আর এই ক্রিয়েটিভ বিষয়ে কেউ কাউকে পুরোপুরি শিখিয়ে দিতে পারে না। এটা কেবলমাত্র আমরা একটা দিক নির্দেশনা দিতে পারি, পথটা দেখিয়ে দিতে পারি, এই পথে আপনাকে হাঁটতে হবে। তবে নিজেও শিখতে পারবেন, এই পথগুলো আমি দেখাই দিব। তো তার জন্য যেটা দরকার, নিজে শেখার জন্য সবার আগে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে ভিত্তিটা মজবুত করা। আমি সেভাবেই দেখানোর চেষ্টা করছি, এই জন্যে হয়তো একটু স্লো মনে হতে পারে। আমি আবারও বলছি যে যারা একেবারে বিগিনার, যারা একদম শুরু থেকে ভিত্তিটা মজবুত করে এই সফটওয়্যারগুলোতে দক্ষতা অর্জন করতে চান, অনেক দূর যেতে চান, তাদের জন্যে এই টিউটোরিয়ালগুলো অবশ্যই অনেক ফুল হবে এবং কাজের হবে। ধন্যবাদ সবাইকে।